দুর্বলের প্রতি সবলের নির্যাতন বহু যুগ থেকেই চলে আসছে। আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ৩১ অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকারকে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু অসহায় গরিব মানুষরা শুধুমাত্র টাকার অভাবে আইন আদালতের আশ্রয় নিতে পারে না। ফলে লঙ্ঘিত হয় দরিদ্র মানুষের সংবিধান সম্মত এই মৌলিক অধিকার। এরই প্রেক্ষাপটে সরকার ২০০০ সালে দরিদ্র মানুষের আইনের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করার জন্য আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ প্রণয়ন করে। এই আইনের মাধ্যমে দরিদ্র মানুষ সরকারি খরচে আইনের আশ্রয় লাভ করতে পারবে। সরকারের এই মহতী উদ্যোগের বিষয়ে দেশের দরিদ্র মানুষরা না জানলে সত্যি সত্যি হাঁস ডিম পারবে আর তা খেয়ে যাবে বাগডাসে। আসাদ কাট কাট বাসাটা কাটটা সমান করলে পানিও আইব, চাষও করুন যাইব। ও ভাই ঠিকই কইছ, কিন্তু আনি জমি ফেলাই তো লাভ কি? হ্যাঁ মনোযোগ দিয়ে কাট। ভাই একটা কথা খবর চাইছিলাম। একটা কথা কইবি তা আবার অনুমতি নিন লাগে? একটা না, তুই ১০০টা কথা কই। তার কথা কইবে না করছে কেন? ভাই কইছিলাম কি, বাবি সাহেবের যে ফোন আবার যে মরে গেল, এটা কয় বছর হইল? তা বছর বছর তো হইবই, তা হঠাৎ এই কথা জিজ্ঞাসা কেন? কইছিলাম কি, ফুকিও তো বড় হয়েছে, ওরে একটা বিয়া শাদি দিয়ে তুমি এটা করে লও। তোর ১০০টা কথা কইবার কইছিলাম না? অন্তর একটা কথা আমার কাছে বিষের মতন লাগতেছে। তোর আর একটা কথা কোন লাগছে না, দোহাই তোর। কেন বউ মরে গেলে মানুষ দ্বিতীয় কাজ করে না? তুমি করলে দোষের কি? উচিত কথা বলে থাপড় মারবো। আমার বউ তো মরে না, আমার বউ মরলে আমি দ্বিতীয় কাজ করে দেখাই দিতাম। ২ বিয়ে করা পুরুষ মানুষের কাম, আমি করবো না। কিছু কইলে খেলে রাগ আর রাগ, কাম করবো না কইলে এলো। ২৭, ৮০, ২৯, ৮০,
বাবা আমার ডাকছিলা? হ্যাঁ, সংসারের প্রতি তোমার উদার ভাব দেখে মনে হয় আমি মহিলা গেলে তুমি আমার সম্পত্তি রক্ষা করা পাবা না। এত তেরা বেকার কথা ভাল লাগে না, কোন জায়গায় কি করা লাগবে সেটা কও। আর হনো, উত্তরবঙ্গের যে 10 কাঠা জমি রমিজালি চাষ করে, এই জমিটা আসলে তোমার দাদার অংশ। রমিজালির বাপ তোমার দাদার ভাই ওয়াহিস মন্ডলের কাছ থেকে কিনে নিছিল। আসলে কিন্তু জমিটা আমাগরে, তাই ওই জমিটা দখলকরণ লাগবে। শোনো, জমিন দখল করার কোনো ব্যাপার হইলো? আমি কটা লুক রেডি করে আজ বেহালে জমিন দখল করে নিব। চুরি কাচের চুরি, আইলানার ফিতা, স্নো বালা মালা লাগলে নিতে পারেন। চুরি কাচের চুরি, ফিতা মালা বালা স্নো আইলানার কুমকুম লাগলে নিতে পারেন। চুরি কাচের চুরি। আই ফেরিওয়ালা, লিপস্টিক আছে? আছে আছে, লিপস্টিক, নেল পালিশ, আয়না, চিরুনি, সুনু পাউডার সবই আছে। কোনটা লাগবো খালি দেখা দেন। আমার কাছে এত টেহা নাই, খালি লিপস্টিক বের করেন। আপনি সদাই নিলে কোনো টেহা লাগবো না, খালি দেখা দেন। কেন আপনি টাকা ছাড়া সদাই দিবেন কেন? শোনেন, আপনারে যে আমার মনটা দিয়ে দিছি, এর লেগে কি কোনো টাকা পয়সা চাইছি? ফেরিওয়ালা, এটা আপনি কি কইতেছেন? হ, যা কইতেছি তা কোনোদিন কয়বার পারি নাই, আর সাহস করে কইয়া ফেলাইলাম। কোনো ফেরিওয়ালা একই মুকামে প্রত্যেক দিন দোকান নিয়ে যায় না, কিন্তু আমি আহি আপনার বাড়ির সামনে দিয়া প্রত্যেক দিন কমপক্ষে একবার করে ঘুরা যাই। আর ঘুরা যায় খালি আপনারা দেখার লাগে। কেন জানি আপনার বাড়ির আশেপাশের বাতাসটা আমার কাছে ভালো লাগে, মনে হয় আপনার পরশ লেগে রয়েছে। ফেরিওয়ালা, আপনার কি লাজ শরম নাই? লাশ সরম সব খোলায় ভাইজা খায়া ফেলাইছি। পিড়িতে বলে নাকি মানুষ সবচেয়ে বড় বেহায়া হয়, আমিও তাই হয়েছি। ফেরিওয়ালা, আমার মা মরছে প্রায় 5 বছর হইল। সংসারে আমি আর বাজান ছাড়া আর কেউ নাই। আমি ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি। মা মইরা যাওয়ার পর বাজান আমার লেখাপড়া বন্ধ করে দিছে। আমার স্কুলে হেড স্যারে আমারে খুব আদর করতো। বাজানটা কইছিল আমার লেখাপড়া চালাই যাওয়ানোর লাগে, কিন্তু বাজান একরোখা মানুষ, স্যারের কোনো কথাই শুনলো না। আমি সব জানি, নেন আপনি সদাই নেন। এই যে ভাইয়া মানুষ, আপনি তাহলে একটা ঘটক পাঠান। আশা করি খুব তাড়াতাড়ি ঘটক পাঠামু। লাগবো চুরি কাঠের চুরি। দেখতে দেখতে মেয়েরা আমার কত বড় হয়ে গেল। তোর মা বাচ্চা থাকলে কতবার তোর বিয়ে দুনের কথা কইতো, আর আমার লোকে ঝগড়া করতো। কইতো মেয়েরা কত বড় হয়েছে, চোখেও দেখো না। বাজান, একা একা দাঁড়া থেকে কি কইতেছো বিড়বিড় কইরা? তুমি হাত মুখ দিয়ে আসো, আমি তোমার লাগে ভাত পাঠাই। যাইতেছি মা, আমি এখনই আইতেছি।
সর্বনাশ হয়ে গেছে, তোমার জমি তো দখল করে নিতেছে। কেডা কেডা আমার জমি দখল করে? চান ব্যাপারী বলা মুস্তফা। কেন ওরা আমার জমি দখল করবে কেন? ওটা বলে ওর দাদার অংশ। কইলে হইলো ওর দাদার অংশ। আমার বাপের কিনা জমি এটা, জোর করে জমি দখল করব? দেশে কি আইন আদালত কিছু নাই? দেখি চল বাজান তোমার ভাত। ফিরে আয় খামু। ওই আমার জমি দখল কর কেডা রে? এই আমার জমি কেডা? এই তোর থামা, আমার জমি দখল কর কেন? আমার দাদা সম্পত্তি। তুলো ঘুড়ি। এই আমার দাদা সম্পত্তি সর। তোমার দাদা সম্পত্তি, এটা আমার বাপের কিনা দাদা সম্পত্তি। আমি 30 বছর ধরে আমি এই সংসারে আমি এই ক্ষেত ইয়ে করতেছি, আর তুমি আজকে তুমি তুমি কথা বলবি না। তুই কোনো কথা নাই। তোমরা ওঠো, এই ওঠো তোমরা। জমি থেকে ওঠো, আমার জমি ছাড়ো, জমি ছাড়ো। এই এই কি হইছে? তুমি ছাড়ো তুমি। এই ওটা ভাঙে দে যেন জীবনে এই চল তো ভাই উঠো তো ভাই উঠো ভাই উঠো ভাই কিছু বলা ভাই তোমার নেগে তো ভাই এদিকে চলো ভাই উঠো তো ভাই উঠো ভাই উঠো ভাই আস্তে তো, আমার বাবাটা ভেঙে গেছে গা। আস্তে তো। দরিদ্র কৃষক রমিজ আলীর পৈতৃক সম্পত্তি একমাত্র আবাদি জমি বেদখল হয়ে যায়। মূলত এই 7 কাঠা জমির আবাদের উপরই নির্ভরশীল ছিল রমিজ আলী। শক্তিতে এবং অর্থে রমিজ আলী চান ব্যাপারীদের সাথে পেরে ওঠে না। বাধ্য হয়ে সে 2টি মামলা করে, একটি জমির জন্য, অন্যটি তাকে মেরে পঙ্গু করে দেওয়ার জন্য। কিন্তু মামলার খরচ চালাতে রমিজ আলী বিপাকে পড়ে। সে তার হাঁস বিক্রি করে, মুরগি বিক্রি করে। ও রমেশ ভাই বাড়াও না, হাটের বেলা হয়ে গেল। আচ্ছা দাইছস, আয় ভাই। আমি তো ল্যাংড়া মানুষ, আমি আটে দিতে পারবো না। তুই গরু লয়া বেচে থয়া, টাকার দরকার। মামলার তারিখ আছে, উকিল সাহেবের টাকা দিন লাগবো। বাজান গরুটা বেছে না বাজান। মারে গরুটা লেগে খুব মায়া লাগতেছে তোর মা, জানি অনেক আদর করে গরুটারে পালছস, কিন্তু কি করবো মা, টাকার দরকার। যে গরু না বেচলে টাকা পাবো কই? মামলাটা তো চালাইতে হইব। আচ্ছা যা, তাড়াতাড়ি আটে যা, বেলা ঘুরে দিতেছে। যা ভাই। রমেশ ভাই মায়াটাও কান্দিতাছি, গরুটা না ব্যস্ত হয় না। উপায় নাই রে ভাই, টাকা লাগবো। যা তাড়াতাড়ি যা। এরই মধ্যে ফেরিওয়ালা আলম খুকির বিয়ের জন্য ঘটক পাঠায়।
ছেলেরা ভালো হ্যাঁ আমরা কি বলবো? আপনার কি আত্মীয় আমরা আত্মীয় কিছু বাইশ তো মানে ওই কথাই রইলো নাকি হ্যাঁ তাহলে ওইটাই আচ্ছা উঠ তাহলে ভাই আমার একটু দূরে তুললে দে গল্প করতে করতে আমার কাম শেষ আমার গেছে বাবা যা রমেশ মিয়া, শুনলাম যে ছাগল বলে বেশ চাইতেছেন। হ্যাঁ চাচা ছাগলটা বেচারের লাগে মামলার তারিখ করছে ছাগল কত চাইতেছেন? ওটা দেখে দেন কত হইব আজকাল বাজারে চাইলে আমি দাম করার হমু 4,000 টাকা দিয়ে আলাম 4,000 হবো না, একটু কমায় সময় নিন। কত দিব? আপনি ইনসাফ করে দেন ধরুন 3,500 দেখাই দিলাম। মামলা কইরা গরু গেল হাল গেল গৃহস্থী গেল ছাগলটাই আছে ওটাও দিয়ে দিলাম আল্লাহ কপালে কি লাগছে আমি জানি না জান দোয়া করেন যেন মামলায় জিতি ইনশাল্লাহ আপনি দোয়া করেন। ওই তোর বাপের টাকা নিয়ে আইছিল আব্বা ল্যাংরা মানুষ নিজেই কামাই করে খাবার পায় না, টিয়া কই থেকে লই আইবো? এই টাকা কই বাবু এটা আমি জানি। আমার আর ঘুরে ফিরে ব্যবসা করতে ভালো লাগে না। তুই বাড়ির যা টাকা নিয়ে আসবি। আমি যাবার পাবো না, বাড়িতে গেলে কি টাকা আইবো? বিয়ে করার সময় তো সব দেখেই করছো, এখন আবার যৌতুক চাও কেন? তোরে আগেও দেখছি এখনো দেখতেছি টাকা লাগবে এটা বড় কথা। তুই এখন এই বাড়ির যা টাকা নিয়া। না আমি তো আনবো না। কে লেগে যাবি না? যা বাড়ি না যা। যাবো না। কি করলি? যাবি না? চাচা কি হইছে? কিরে তুই আইছস? তোর বাপে মামলায় হাইরা ধরনের গোবর পাই হিসেবে দাঁড়াইছিল আর উঠে নাই। এই শোনো, ওই যে রমিজ মিয়ার বাড়িতে এত লোকজন কেন? রমেশ মিয়া মারা গেছে, তাই উনার মেয়ে আসতে তো অনেক কান্নাকাটি করতেছে। তাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই তো দেখি একটু। দেখি দেখি একটু সারগো বাগানে মামলা করবার ছিল, সব ভেবেছে কিনা শেষ করে মামলায় হারা জানটা
সহ্য করতে পারে না। আমি এখন কি করব? কান্দো না খুশি, কান্দো না, কান্দো না, সবই আল্লাহ দিচ্ছে। ওকে তোর জামাই এলো না? চাচা, তোমরা জামাই আমার মায়ের বাড়ি থেকে বাইর করে জমির মামলায় হাইরে গেছো, এটা এটা আপিল কর। আর তোমার জামাই মাইরে পিঠটা বাইর করে দিছে, তুমি এই বিষয়টা নিয়ে একটা মামলা করো। মামলা তো সব সর্বনাশের মূল। মামলা করবা যায় তোমার বাইরে হারাইলাম। মামলা করে ভাই আমার হাঁস বেচলো, মুরগি বেচলো, ছাগল গরু সব হারাই হারাইলাম। শোনো শোনো শোনো, মামলা করতে এখন আর কোনো টাকা পয়সা লাগে না। গরিব মানুষের মামলার খরচ সব সরকারে দেয়। বিষয়টা আমিও জানতাম না। সেদিন ওই যে স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার একটা মিটিং আমি গেছিলাম, আমার দাওয়াত করছিল। সেখানে জজ সাহেব ছিল, তারপরে উপজেলা চেয়ারম্যান ছিল। আমি তো শুনি না, আমি নিজেই অবাক। কান্নাকাটি করে তো আর লাভ নাই, লাশ দাফনের ব্যবস্থা করো। আর তোমাদের আইনের অধিকার, এটা সরকার গরিব মানুষের জন্য অনেক সুন্দর একটা আইন প্রণয়ন করছে। এটা যেমনি হোক। আপনি আচ্ছা ভালো আছেন না? আচ্ছা, আপনার কথাই বলছিলাম, এই যে রমিজ মিয়া, আপনি হয়তো চিনবেন। আমি স্যার হ্যাঁ, এটা উঠান বৈঠক ছিল তো, উঠান বৈঠকটা করে এদিক দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম রমিজ মিয়া ওর একটা জমি অন্য লোকে দখল করে নিছে, ওখানে সে মামলা করছিল। আজকালকার মামলা বুঝেন না, টাকা পয়সা খরচ করতে হতে পারে না, মামলা কেন স্যার? হয়ে এই গেছে। গরিব মানুষের মামলা তো সরকারি খরচ। হ্যাঁ, সেটা তো আসলে আমরা বুঝি, আমরা জানি, কিন্তু সেটা তো আর জানে না, বুঝে না। সরকার যে সমস্ত সুযোগ সুবিধা এই গরিব মানুষদের জন্য রাখছে, এই জিনিসটা আসলে আরো বেশি বেশি স্প্রেড হওয়া দরকার, আরো বেশি বেশি এটা প্রচার হওয়া দরকার। যা হোক, এটা এই আইনের আওতায় এনে ওদেরকে ওদের অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটাই তো স্যার বলি যে এই সমস্ত বিষয়গুলি জানতে হয়, না জানলেই এই রমেশ ভাইয়ের মতো মানুষকে ঠকতে হয়। ঠিক কথা বলেছেন। তো স্যার আপনি স্যার একটু ব্যবস্থা করুন, আমি স্যার এটা আচ্ছা, করে শোনো, দেব, কোনো শোনো, সমস্যা নেই স্যার। শোনো, ইনশাআল্লাহ ওই যে উনি আছেন, আমরা আছি, কোনো সমস্যা নেই। তুমি তাড়াতাড়ি লাশ দাফনের ব্যবস্থা করো। চাচা, এটা হচ্ছে জেলা জজ আদালতে যাওয়ার রাস্তা। এই যে এখানে একটা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার বিলবোর্ড আছে। এই অটো, বামে যাও, বামে যাও। এই যে সামনে যে ভবনটা দেখতেছেন, এটা হচ্ছে জেলা ও দায়রা জজ আদালত ভবন। এটা আগে ছিল, ওইদিকে আরেকটা নতুন হয়েছে। হ্যাঁ, এই যে সামনের ভবনের নিচতলাতেই যে জেলা ও দায়রা জজ আদালত ভবন, এটার নিচতলাতেই লিগ্যাল এইড অফিস। ওটা থামো থামো থামো। হ্যাঁ, নামেন নামেন। এই যে এটি হচ্ছে জেলা লিগ্যাল এইড অফিস। রাসেল, আবেদন পত্র ফর্ম নিয়ে আসেন তো। আপনি কিসের জন্য আসছেন? কি মামলা করবেন? যৌতুকের জন্য আমার স্বামী আমার মায়ের বাড়ি পালাই দিছে। মামলা আরো করছিলেন? না। নতুন করে মামলা করবেন? হ্যাঁ। আপনার নাম কি? খুকি। এখানে একটা স্বাক্ষর দিন। কাবিননামা, চেয়ারম্যানের সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র সবই আছে। এই যে দিচ্ছি, চাচা দেন তো। তাহলে আপনি একটু কাজটা করে আচ্ছা, ঠিক আছে। কোনো উকিলকে নিয়োগ দেওয়া হলে একটু জানিয়ে দিয়ে। আচ্ছা, ঠিক আছে। আর শোনেন,
যে মামলাটা হচ্ছে এখানে উকিল মোহরি কেউ কিন্তু আপনার কাছে কোনো টাকা চাবে না, এই অফিসের কেউ কিন্তু কোনো সময় টাকা চাবে না, একদম সরকারি খরচে বিনামূল্যে আপনি মামলাটা চালাইতে পারবেন, বুঝতে পারছেন? আর ওই তারিখের দিন ঠিকঠাক মতো আসবেন, মামলায় হাজিরা দেবেন, একটা কার্ড আছে ক্লায়েন্ট কার্ডটা কিন্তু দিয়ে দিন, ওই কার্ডের মধ্যে সব কিছু থাকবে, ঠিক আছে? ওটা কোন দিন তারিখ হবে, কি কি অবস্থায় আছে মামলা, এই বিষয়গুলো থাকবে। শুনেন চাচা, উনি শেরপুর জেলা লিগাল এইডের একজন প্যানেল লয়ার, আর উনি আবার আমাদের শনিরপুর নারী কল্যাণ সংস্থারও একজন প্যানেল লয়ার। আপনাদের এই যে জমি সংক্রান্ত মামলার যেটা আপিল লিগাল এইডের মাধ্যমে করতে যাচ্ছে, এই মামলাটা কিন্তু উনি পরিচালনা করবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমরা মাসে মাসে আমাদের শনিরপুর নারী কল্যাণ সংস্থার যে প্যানেল লয়াররা আছে ওনাদের সাথে একটা বৈঠক করি, আমরা এই মামলাগুলোর ফলো আপ নিতে পারি। হ্যাঁ, এই মামলা পরিচালনা করাতে আপনার আর কোনো টাকা পয়সা খরচ হবে না, শুধু নিয়ম করে উনি যেদিন যেদিন তারিখে আসতে বলবেন যথাযথভাবে আসবেন। শোনেন, আমি আপনার এই মামলার কাগজপত্রগুলো দেখছি, হ্যাঁ দেখছি কাগজপত্রগুলো, আপনার মামলার আপিল করার মতন বেশ ভালো ভালো গ্রাউন্ড আছে, তো ইনশাল্লাহ আপনি ফল পাবেন। আর যেহেতু এই মামলাটা সরকারি খরচে হবে, সরকারি খরচ বহন করবে, সেই হেতু এটা আপনার কোনো টাকা পয়সা লাগবে না এবং আমাদেরও চেষ্টার কোনো ত্রুটি হবে না। আরে ভাই, যদি জানতো সরকারি খরচে মামলা চালান যায়, তাহলে ভাই আমার গরু বাছুর হাঁস মুরগি বেচে সর্বশান্ত হইতো না। শোনেন, কান্নাকাটি করেন না, শুধু বাদী না, বিবাদীরাও যদি গরিব হয়, হতদরিদ্র গরিব, মামলা চালানোর জন্য যদি কোনো টাকা পয়সা না থাকে, তারাও সরকারি সহায়তা পায়, সরকার তাদের মামলা পরিচালনার জন্য ব্যয় বহন করে। আর আপনারা শনিরপুর নারী কল্যাণ সংস্থা শেরপুর সদরের কয়েকটি ইউনিয়ন আর ঝিনাইগাতি উপজেলা নিয়ে কাজ করতেছেন। শেরপুর জেলার 52টি ইউনিয়ন নিয়ে কাজ করাতে হবে, যাতে সবাই জানতে পারে। স্যার, আসলে এই প্রত্যেকটা উপজেলায় আর প্রত্যেকটা ইউনিয়নে এই লিগাল এইড কমিটি আছে, এতে তো কমিটির তো একটা দায়িত্ব আছে, ওরাও এই প্রচারটা করতে পারে। ঠিকই বলছেন স্যার, আমরা তাহলে আজকে চলেন স্যার। আপনাদের কথা শুনুন। স্যার, এই মহিলা কিছুদিন আগে লিগাল এইডে একটা মামলা করেছিল তার স্বামীর বিরুদ্ধে। মামলাটা ছিল স্যার নারী নির্যাতনের। তো এখন ওর স্বামীও আপোষ হতে চায়, মহিলাও আপোষ মানে হতে চাইছে। তো শনিরপুর নারী কল্যাণ সংস্থা আমাদের অফিসে গিয়েছিল। আপনি একটু স্যার দেখবেন যে আপোষটা করা যায় কিনা, একটু। আপনি কি ওনার সাথে সংসার করতে রাজি আছেন? হ্যাঁ, সংসার করব, কিন্তু আপনি একটু কইয়া দেন যাতে যৌতুকের লাগে আমার আর মারধর না করে। আপনি তো রাজি আছেন সংসার করতে? আমিও সংসার করবার চাই। তবে এই যে উনি যেটা বললো, আপনি কিন্তু তার কাছে কোনো যৌতুক দাবি করতে পারবেন না। আচ্ছা স্যার, আমি আর যৌতুকের লেগা নির্যাতন করব না। আর সংসার করাকালীন কোনো শারীরিক বা মানসিক নির্যাতন করবেন না। যদি করেন, এই যে আমরা আপোষনামা লিখলাম, যে কেউ আপোষনামা শর্ত যদি ভঙ্গ করেন, তাহলে কিন্তু পরবর্তীতে মামলা করলে এটারও কঠিন মামলা হবে। এখন থেকে আপনারা দুইজন শান্তিপূর্ণভাবে স্বামী স্ত্রী হিসেবে সংসার করবেন। আপনি তাকে যৌতুকের জন্য কোনো নির্যাতন করবেন না, আর আপনিও আপনার স্বামীকে যতটা সম্ভব মর্যাদা দেবেন। কেউ যদি আপোষনামা শর্ত লঙ্ঘন করেন, তাহলে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে পুনরায় মামলা করা যাবে। কিন্তু লিগাল এইডের মাধ্যমে যেরকম বিনামূল্যে আপনার মামলা চালালেন, ঠিক সেরকম বিকল্প বিরোধ নিষ্পত্তি এটাও লিগাল এইডের মাধ্যমে হলো। টাকা পিস, 40 টাকা নেন। কয়টা নেবেন? 2 পিস দেন, দাম দেন। ওই যে দোকানটা আছে না, ওটা মধ্যে ফুটে যেতে পারে, সারা কথা ঘুরে দেখছি। কত? 50 টাকা পিস, 40 টাকা নেন।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? হ্যাঁ, তুমি ভালো ভাই, আছো? আজকে কি নেবেন? আল্লাহ রাখছে ভালো। কেনাকাটা অনেকই আছে, বাইরে নিয়ে আসছি আর কি। হ্যালো ভাই, বিদেশে লোক পাঠায়, আমার ছোট ভাইরেও পাঠাইছি, অনেক টাকা পয়সা কামাই করতেছে। তাই নাকি? হ্যাঁ, এই বিদেশে যাইতে তো অনেক টাকা পয়সা লাগে, আমার কাছে তো এত টাকা পয়সা নাই। আমার ছোটখাটো ব্যবসা নিয়ে আছে, ব্যবসায় তো ভালো। ওয়ালাইকুম সালাম। জি ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন তুমি বেতন কত পাইতেছো? 70,000। আরে টেনশন করে না, টেনশন করে না, 1 মাসের মধ্যে লাখানি হয়ে যাবো ইনশাল্লাহ। আমার জন্য জায় নামাজ পাঠাবা? না 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 না, তুই দোয়া করো, দোয়া করো, জায় নামাজ লাগবো না, একটু দোয়াই তো দোষ তোমার। জি জি, আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ, আচ্ছা জি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, আজকে আসি। হ্যাঁ না ভাই দাঁড়া, যাবেনি তো, একটু ঠান্ডা খায় যা। ঘটনা হচ্ছে বিদেশ গেতে কিরকম টাকা পয়সা লাগে? টাকা তেমন লাগবো না, 3-4 লাখ টাকা লাগবে। যদি কিছু শর্ট করে আমাকে বললেন, ব্যবস্থা করবো, পরে বিদেশ বেতন ভাই আমাকে দিয়েন। তাহলে তো ভাই বিদেশ যাওয়ার চিন্তা করনি যা। খুকি, বিদেশে যাওয়ার মতো একজন লোক পাইছি, লোকটা খুব ভালো, আর অনেক লোকজনের পাঠাইছি, আমিও বিদেশ যাবার চাই। কি কও তুমি? বিদেশ যাইবার পাইলে তো ভালোই হবো। বিদেশ যাইবার পারলে তো ভালোই হইব, কিন্তু আমার কাছে তো এত টাকা পয়সা নাই, এত টাকা পাবো কই? দাঁড়াও, আমি চাচার অনেক ফোন দিই, তুই চাচা কি কয়? চাচার কাছে ফোন দিবা? আচ্ছা দেও, তুমি আমার কাছে আয় বলো বাবা। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোরা কি বাসস? চাচা ভালো আছি, আপনি কেমন আছেন? আমি এই যে আছি কোন রকম। তোর জামাই কি বাসে? আল্লাহর রহমতে তোমার জামাই ভালোই আছে। চাচা, তোমার একটা কথা কইবার চাই। তোমার জামাই বিদেশ যাবার চাই, আমিও কইছি বিদেশ গেলে তো ভালোই হইব, কিন্তু কয়টা টাকা পয়সা জোগাড় করে দিতে পারবা? ওহন তো আমার টাইনে অত টাকা পয়সা নাই। তাহলে এক কাম করোই, তোরা লিগেলিটির মামলা করে যে জমিটা পাইছস না, ওই জমিটা তাহলে আমি বন্ধক দেই, আর আমার টাইম 20-30 হাজার টাকা হবো। টাকাটি দেই যে আমার বিদেশ গেলে পরে আমারে দিয়ে দিবার কোষ আস্তে আস্তে। আচ্ছা চাচা, তাহলে তুমি জোগাড় করে রাখো, আমি তাহলে কবে আমু চাচা? তাহলে তোর তুই 2-4 দিন বাদে আইস, আমি জমিটা বন্ধক থুই। আচ্ছা ঠিক আছে চাচা, আমি 2 দিন পরে আইতাছি। আচ্ছা ঠিক আছে, আইস। জমি বন্ধুক থুয়ে আর কয় টাকা হবো? চাচাও যদি 20-30 হাজার টাকা দেয়, আর আমার মিলেও তো টাকা কম পড়তেছে। তাইলে এক কাজ করি, আমার গয়না গাড়ি বিক্রি করে তোমারে দিই, পরে তুমি বিদেশ যাই আমার বানাই দিও। গয়না বেচা দিবা? গয়না গুলা তোমার এত শখের গয়না? তাতে কি হয়েছে, তুমি তো আমার সবচাইতে বড় গয়না। হেডমাস্টার সাহেব, আমি তো কাগজপত্রের সম্বন্ধে তেমন কিছু বুঝি না, যা দেখলাম আর যা বুঝলাম এটা আমরা মীমাংসা দিতে পারবো না। এটা মনে হয় কোর্ট কাছের পর্যন্ত যাইতে হবে। হ্যাঁ ঠিকই আছে, দরকার হলে আমরা কোর্টে যাবো। মিয়া বংশের পোলা আমরা, শেরপুর কোর্টে আমার বংশের 10 জন উকিল আছে, আমার একটা ভাই MBBS ডাক্তার। দরকার হলে আমি হাইকোর্ট পর্যন্তই যাবো। আমার কি টাকা পয়সা কম আছে, কিন্তু জমি আমি ছাড়তাম না। মাস্টার সাহেব কি করবেন করেন। বিচার মানবাইন, কিন্তু তাল গাছ আমনের এডে তো হবো না। আপনি হাইকোর্ট পর্যন্ত যাবেন, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো। ঠিক আপনার চাইতে আমার কম আছে, মন্ডল বংশের গুলাবান আমি। মাস্টার সাহেব আপনি কি করবেন করুন।
মন্ডল সাহেব, মিয়া সাহেব, আপনারা দুইজনেই কিন্তু শিক্ষিত মানুষ। আপনারা শিক্ষিত মানুষ হইয়া এই মূর্খের মতো যদি অ্যাগ্রেসিভ আচরণ করেন, এটা খুব দুঃখজনক। মামলা মোকদ্দমা করে আইনের আশ্রয় নেওয়া যায়, এই অধিকার সবারই আছে। কিন্তু এই মামলা মোকদ্দমার মতো একটা ঝামেলাপূর্ণ কাজে না যাইয়া আমরা যদি আইন বিশেষজ্ঞ কোনো লোকের সাথে বিষয়টা নিয়ে পরামর্শ করি, তাহলে তো মামলা মোকদ্দমার আগেই আমরা এইটার একটা সুন্দরতম সমাধান পাই। কি বলেন? আপনি কি বলেন মন্ডল সাহেব? হ্যাঁ, ভালো প্রস্তাব, ব্যবস্থা করেন ওইভাবে। মাস্টার সাহেব, মিয়া বংশের তো 8-10টা উকিল আছেই, ওদের মাঝ থেকে 2-4 জনের বসলে ভালো হয় না? না না, মিয়া বংশের কোনো উকিলের সাথে আমি বইতাম না। অন্য কোনো নিরপেক্ষ মাধ্যম থাকলে ওইভাবে ব্যবস্থা করুন। শুনেন শুনেন, এই মিয়া বাড়ি মন্ডল বাড়ির কোনো উকিল সাহেবেরই এখানে দরকার নাই। আমরা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এদের একটা সমাধান পাইতে পারি। ওইখানে একজন বিচারক লিগ্যাল এইড কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ওনার কাছে গেলেই এদের একটা সঠিক সমাধান আমরা খুঁজে পাবো ইনশাল্লাহ। উত্তম প্রস্তাব, কিন্তু মাস্টার সাহেব, আমি যতটুকু জানি লিগ্যাল এইড তো আপনার গরিবদের সহযোগিতা করে। আমরা তো গরিব না, আমাদের কি সহযোগিতা করবে? মিয়া সাহেব, লিগ্যাল এইডের আইনগত সহযোগিতা এইটা শুধু গরিবরা পায়, কিন্তু লিগ্যাল এইডের আইনগত পরামর্শ এটা ধনী গরিব সবাই পাইতে পারে। তাহলে আমরা এটাই করি, লিগ্যাল এইডের মাধ্যমে আমরা এই বিরোধের নিষ্পত্তিটা করি। জামাই বাড়াও, গাড়ি ধরো লাগবো তো আবার। ঠিকভাবে খাওয়া দাওয়া করো আর ফোন করো আমার। বাবুর দিকে খেয়াল রাখো, নিজের শরীরের প্রতিও যত্ন রাখো, আর আমার লাগা এত চিন্তা করো না। কান্দো না, আমি কি সারা জন্মের জন্য চলে যেতেছি বাড়ি? আমি তো আবার ঘুরে আইসাই পড়বো। দাও আমার হাসি মুখে বিদায় করে দাও। একটু পিছনে তাকাও না, তাকাও না, একটু একটু তাকাও, একটু তাকাই দেখো না, তাকাও একটু। সুখী, কেমন আছো? ভালো আমনে আছো? হঠাৎ করে আমগর বাড়িতে? ও আইলা, আলম ভাই কি সত্যি সত্যি বিদেশ গেছে গা? হ, তাতে আপনার কি? কবে গেছে গা? কেন? আরে এটা কোন লাগবে না, শুনি এলাকার পোলা বুঝো না, ছেলে মানুষ বিদেশ গেলে আর ছেলে মানুষ থাকে না, বুঝছো? বিদেশে তোর মেয়ে মানুষের অভাব না, তার মধ্যে তোমার হুট করে বিয়ে হয়ে গেলো, তোমার আর আমগরের ভিতরে জমি একটু বিরোধ ছিল, তাই তোমার আমি কিছু বলতে পারলাম না। তোমার কিন্তু আমি আগে থেকে ভালোবাসি, বুঝছো? তোমার আমি ঠিক একে রানীর মুহূর্ত রাখবো, রানীর মতো, তুমি কোনো চিন্তা করো। সাবধানে কথা বল। আজকে আমার বাড়িতে আইছেন তাই আপনারে কিছু কইলাম না, আর কোনোদিন আমার এখানে আইবেন না। যান যান কইতাছি। যাইতেছি, আমি কিন্তু রাগ করি নাই, বিষয়টা তুমি অনুভব নিলা, তুমি একবার চিন্তা করে দেখো। যান যান কইতাছি। আচ্ছা আচ্ছা, যাইতেছি, আমরা কিন্তু মানুষ খারাপ না। খুকি, ও খুকি, ভালো আছো? আরে আমনে আরে ওই যে ব্যাপারটা ভাববে দেখছিলা, কিছু তো কইলা না আমারে। দাঁড়ান, আইতাছি।
কইছি তুই আমার বাড়িতে আর আইবি না, তারপর আইছস। যাইতেছি কিসের পড়াই দেখাও? রূপের ওই রূপ আমি আর রাখুন না, বসকায় দিমু। হারাম যারা যাবি নাকি কুকুরা তো কাল্লাটা কাটতে ফেলাম। হারামজাদা কুত্তার বাচ্চা, খালি বাড়ি পায়া আজে বাজে কথা বলা, পিরিত দেহা বাড়াইছে আমার সাথে। হ্যালো খুকি, বলো। ওই শয়তানেরা তো আমার সর্বনাশ করে লাইছে। কেন, কি হয়েছে? ওই শয়তানেরা আমার আসল বিষয় দিয়ে পাঠায় নাই, ওই শয়তানেরা আমার ডুপ্লিকেট বিষয় দিয়ে পাঠাইছে, বেড়ানোর বিষয় দিয়ে পাঠাইছে। পুলিশ আমারে খুঁজতেছে, এখন আমি পলায় রয়েছি। তাইলে আমি কি করবা? আমি খুব চেষ্টা করতেছি দেশে ফিরে আসা করার জন্য। যাই হোক, তুমি তাড়াতাড়ি চলে আহো। এইদিকে আমার ওই সান ব্যাপারীর পোলা মুস্তফা খুবই জ্বালাইতেছে, ও আমার হুমকি দিয়ে গেছে, ও নাই আমার চেহারা নষ্ট করে দিবে। ওই চান্দ্রের গুলা তোমারে এখন কি করবো কও? আমার তো চতুর্দিক দিয়ে বিপদ। কয়টা দিন চাচা রোজা থাইকা হোগা, আমি আয় পড়ানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আহো। বাবু কেমন আছে? বাবু ভালোই আছে। ওর দিকে একটু খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন রাখে দিই, পলায় অন্য জনের মোবাইল দিয়ে মোবাইল করছি। আচ্ছা, তুমি তো খুব তাড়াতাড়ি আয়া বইরো। আচ্ছা আচ্ছা। তোমার নানু বাড়ি? তোমার নানু বাড়ি ঠিক আছে। স্বামী, হ্যাঁ ভাই। খুকি আমার অপমান করছে। হ্যাঁ ভাই। ওই শালি আজকে বাড়িতে আইতেছে। ওরে এমন শাস্তি দিমু, এ সিট মারে ওর আমি মুখ জলসে দিমু আজকে। দে এ সিটটা দে, এখানে এ সিট আছে, তোরও মারে দিমু। যা বেটা, বহুত বড়াই দেখছিলি, বহুত বড়াই দেখছ, রূপের বড়াই তাই না? এখন কি দেখাবি? এই এখন কি দেখাবি? এসিড দগ্ধ খুকিকে হাসপাতালে ভর্তি করা হয়। খুকির স্বামী আলম কোনো এক উপায়ে দেশে ফিরে আসে। চাচা, জামাই তুমি কোন সময়লা? আজকে এলাম। খুকি কই? খুকি কই চাচা? খুকি তো হসপিটালে। চাচা, চাচা আমরা কি তাহলে কিছুই করবো না? ভাই যে ভুল করছে ওই ভুল আর আমরা দ্বিতীয়বার করবো না। চলো জামাই, আমরা মাস্টার সাহেবের কাছে যাবো। সালাম আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। কি খবর তোমরা জামাই? তুমি বিদেশ থেকে কবে আইলে? হ্যাঁ স্যার, আমি বিদেশ থেকে আয় পড়ছি। বিদেশের ওই দালালরা আমার আসল ভিসা দেয় নাই। আমার ওরা টুরিস্ট ভিসা দিয়ে পাঠাইছিল। আর বাড়িতে দেখি আমার খুকিরে কেনা জানি অ্যাসিড মারা দিছে। কেরা করলো? আমি যখন বিদেশ আসছিলাম
তখন চান ব্যাপারের পোলা মোস্তফা বলে ওরে ডিস্টার্ব করতো। আসার সাথে শুনি এসিড দিয়ে গালটারে পুড়ে দিছে। আমার মনে হয় কাজটা ওই করছে। শোনো, তোমরা এটা মামলা করে দাও। এসিড সন্ত্রাসের কোনো আপোষ নাই। স্যার এই মামলা কি লিগেল এটা করুন যাব? এসিড সন্ত্রাসের শিকার যে কোনো নারী এবং শিশু, সে ধনী হোক আর গরিবই হোক, লিগেল এইডের সুবিধা পাবো। আর পাচারের শিকার যে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ, সেও লিগেল এইডের সুবিধা পাবো। তাহলে তো আমিও মামলা করবার পাবো। অবশ্যই পারবা। খুকি এখন কই? খুকি এখন হাসপাতালে। ঠিক আছে, শোনো, তোমরা তো লিগ্যাল এইড অফিস চিনোই। আর যদি কোনো সমস্যা মনে করো, ওই স্বনির্ভর নারী কল্যাণ সংস্থা আছে না, ওইখানে যাবা। যাইয়া সবকিছু বিষয় খুইলা বলবা, ওরা এর একটা ব্যবস্থা নিবে। আর খুকিরে যে সিট মারছে, এটার একটা ব্যবস্থাও তারা নিতে পারে। চিকিৎসার খরচপাতি চাইলে তারা এটার একটা ব্যবস্থা করতে পারে। টেনশন করো না, আমিও চাইতেছি খুকিরা আমি দেখতে যাবো। এটা নিয়ে এত দুশ্চিন্তা করা যাবে না, যা হবার তো হয়েই গেছে। যাও দেখি, আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ভিকটিম খুকি এবং আলমের মামলা চলে লিগ্যাল এইড। এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালে এসিড অপরাধ দমন আইন 2000 এর ধারা 5 অনুযায়ী অপরাধী মোস্তফার সাজা হয় মৃত্যুদণ্ড এবং মানব পাচার প্রতিরোধ আইনের 6 ধারায় অপরাধী হামিদুরের সাজা হয় যাবজ্জীবন কারাদণ্ড। আসুন গরিবের বিচারে প্রবেশাধিকার প্রতিষ্ঠার জন্য সরকারি আইনগত সহায়তা প্রদান আইন 2000 সম্পর্কে সাধারণ মানুষকে জানাই। সচেতন মানুষ হিসেবে নিজেদের দায়িত্ব পালন করি।